আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট 3 রকম মেথড ছিল। প্রথম মেথড ছিল যে শুধুমাত্র সিনক্রোস, এক নাম্বার হচ্ছে সিনক্রোস ইনটু 2, 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে টিএক্স এবং আরএক্স, দুটোর ক্ষেত্রে একই। এরপর হচ্ছে রিজলভার ছিল, রিজলভারও এটার সিনক্রোসের যা রিজলভারেরও তাই। আর 3 নাম্বার ছিল একটা সিনক্রোস প্লাস একটা হলো রিজলভার, একটা সিনক্রোস এবং একটা রিজলভার। এই 3 পদ্ধতিতে আমরা কি করতে পারছিলাম যে এখানকার যে থিটাটা, এই থিটাটাই আমরা এখানে এসে মেজার করতে পারছিলাম, অথবা ভাইস ভার্সা। এই তিনটা আমরা অলরেডি ডিসকাস করেছি। আজকের আমাদের আলোচনা হলো এই থিটাটাকে আমরা কি করতে পারবো, প্রিসাইজ ভাবে আরো অ্যাকুরেট ভাবে মেজার করা শিখব। যেই পদ্ধতিতে থিটাটাকে আরো অ্যাকুরেট ভাবে ডিটেক্ট করা যায় বা মেজার করা যায়, সেটার জন্য আমাদের দরকার হয়েছে একটা কন্ট্রোল ট্রান্সফরমার, যেখানে লেখা আছে সিটি। So CT doesn't mean current transformer here, rather it means control transformer that detects servo null. So what is the purpose of that control transformer? We have to understand this thing. আমরা এই ক্লাসে জানবো যে আসলে কিভাবে কন্ট্রোল ট্রান্সফরমারের মাধ্যমে আমরা সেম কাজটা আরো অ্যাকুরেট ভাবে করতে পারি, সেটা দেখবো এই ক্লাসে। আর আমি প্রথমে সিস্টেমটা একটু বলে নিচ্ছি যে এখানে ধরা যাক যেটা একটা রাডার অ্যান্টিনা, এই রাডার অ্যান্টিনাটা লাগানো আছে একটা রিসিভারে। তো এটাকে আমরা আরএক্স বলতে পারি আপাতত, যদিও এটা ট্রান্সমিটার ইউজ করতে পারা যায়, রিসিভার হিসেবে ইউজ করা যায়, এবং ভাইস ভার্সা ভাবে ইউজ করা যায়, সেটা আলাদা আলোচনা। কিন্তু আমরা এখন যেটা দেখতে চাচ্ছি যে কিভাবে এটা রিসিভার এবং ট্রান্সমিটারটা ইউজ করা যায় সেটা। তো প্রথম কথা হলো যে এটা হলো ট্রান্সমিটার বা টিএক্স, এবং এটা হলো রিসিভার বা আরএক্স। এখন ধরা যাচ্ছে যে এখানে আমরা একটা ইনপুট প্রয়োগ করলাম পিএম, যার এবং ওমেগা পাওয়া গেল। এটার ফলে কি হবে, due to apply an external mechanical power and rotation in the disk, there will be a rotation in the rotor, and this is the center of rotation as indicated with red circle. So এটাই আসলে center of rotation। ট্রান্সমিটারের ভিতরে যে পয়েন্ট আছে সেটা ঘুরবে। তাহলে বিষয়টা কিরকম হবে, এটা যদি ঘুরাই আমরা, তাহলে এর ভিতরে যে রোটরটা আছে সেই রোটরটা এখানে একটু ঘুরবে। ঘোরার ফলে কি হয়ে যাবে, ঘোরার ফলে এখানে S1, S2 এবং S3 যেটা আছে, তো ধরা যাক এখানকার পজিশনটা এখন এরকম, পজিশনটা এখন এরকম। আমরা যদি এটাকে থিটা ডিগ্রিতে ঘুরাই দিই, তাহলে এটার সাথে কি হয়ে গেল, এটার সাথে বাকি দুটার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো। অ্যাঙ্গেল তৈরি হয়ে গেলে কি হবে, এখানে আগের ইকুয়েশন অনুযায়ী I1, I2 এবং I3 ফ্লো হবে, এবং I1, I2, I3 ফ্লো হলে কি হবে, যে এখানে একটা ডিডিটি অফ ফাই পাওয়া যাবে। অর্থাৎ যে কন্ট্রোল ট্রান্সফরমারটা আছে সিটি, এই কন্ট্রোল ট্রান্সফরমারের ওখানে একটা ডিডিটি অফ ফাই সেখানে পাওয়া যাবে। এটা ইজ প্রপোর্শনাল টু হবে হচ্ছে ইনডিউসড ভোল্টেজ বা ই। যে ইটা আমরা এখানে পাবো সেই ইটাকে বলা হচ্ছে ইরর ভোল্টেজ। এই ইরর ভোল্টেজটাই এখানে অ্যাম্পলিফায়ার হিসেবে এখানে অ্যাপ্লাই হবে। আমি এএমপি লিখে রাখলাম, এম ফর অ্যাম্পলিফায়ার। If we apply the error voltage in the input of this amplifier, then the output will be amplified. The output will be applied to the servo motor. তো সার্ভো মোটর সম্পর্কে যদি আমরা এখনো পড়িনি, এই সার্ভো মোটরটা আমরা আলাদাভাবে জানবো যে সার্ভো মোটরটা কাকে বলে, কিভাবে কাজ করে। তবে আমরা যেহেতু কন্ট্রোল ট্রান্সফরমার পড়ছি, এই কন্ট্রোল ট্রান্সফরমার বোঝার জন্য আমরা সার্ভো মোটরের সহজ একটা এক্সপ্লেনেশন
দেওয়ার চেষ্টা করব যেন আমরা সার্ভো মোটরের স্টাডিটা আজকে করে নিতে পারি। আমাদের 3 ধরনের মোটর আছে, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর, একটা আছে 3 ফেজ মোটর। আমরা সবাই এই 3 ফেজ মোটর এবং সিঙ্গেল ফেজ মোটরের সাথে পরিচিত। এদের মাঝে আরেকটা মোটর আছে, সেটাকে বলা হয় 2 ফেজ মোটর। এই 2 ফেজ মোটরগুলাই বেসিক্যালি হয় সার্ভো। তো 2 ফেজ মোটর তৈরি করা হয় কিভাবে? তো 2 ফেজ মোটর দুই ভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে স্প্লিট ফেজ করে তৈরি করা যায়, যেভাবে আমরা ইন্ডাকশন মোটরকে চালাই। আরেকভাবে তৈরি করা যায়, যেটা এখানে দেখানো হয়েছে, যে যখনই এখানে একটা এরর সিগন্যাল পাওয়া যায়, সেই এরর সিগন্যালের অ্যামপ্লিফিকেশন যে ভার্সনটা, সেখানে একটা এসি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই হয়। এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয় সেটা যদি কারেন্টটাকে আমরা বলে থাকি যে I∅1, সরি এখানে আমি একটা স্ট্রেট লাইন নিই। ঠিক আছে, তো ব্যাস এই দুটো হলে আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে 0। তো এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে I∅1। I∅1টা কোথা থেকে আসলো? প্রথমে একটা ছোট্ট ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছিল এখানে R1 R2 এর একটা হচ্ছে VR1 R2। এই VR1 R2টাই অ্যামপ্লিফাই হয়ে এখানে এই ভোল্টেজটা পাওয়া গেছে। সেই ভোল্টেজটা আমরা প্রথমে সার্ভো মোটরে একটা টার্মিনালে অ্যাপ্লাই করলাম, এটা হলো ∅1। আর ∅2 থেকে গিয়ে কি হবে? I∅2 এটা 90 ডিগ্রি লিডিং এ থাকবে। তার কারণ হচ্ছে যে আমরা যে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, সে ভোল্টেজটা কি হয়ে গেল? এখানে আরেকটা লক্ষণীয় যে এখানকার যে R1 R2টা আছে, এদের যে ভোল্টেজটা হবে, এই ভোল্টেজটা কিন্তু এখানে কমন। এটা হচ্ছে এসি ভোল্টেজ, এসি ভোল্টেজ ইন। এটা এখানে এসি ভোল্টেজটা অ্যাপ্লাই হলে সেই এসি ভোল্টেজটা R1 R2 এর মাঝে অ্যাপ্লাই হলো। অ্যাপ্লাই হওয়ার ফলেই কিন্তু যখনই এটাকে আমরা একটু ঘোরাবো, তখনই কিন্তু এই ডিফ্লেকশনের কারণেই কিন্তু এখানে একটা এরর ভোল্টেজ পাওয়া যাবে। সুতরাং এই ভোল্টেজটা হলো আসলে এটার একটা প্রপোর্শনাল ভোল্টেজ। এখন যেহেতু এই ভোল্টেজটা এই ভোল্টেজের প্রপোর্শনাল ভোল্টেজ, তাহলে আমরা যদি একটু দেখি যে এখানে আসলে কি সাপ্লাই দেওয়া আছে। এই ∅2 তে সাপ্লাই দেওয়া আছে, ∅2 এর একটা টার্মিনাল লাগানো আছে আমাদের এই সোর্সটার সাথেই এখানে, কিন্তু এই সোর্সটার এই টার্মিনালটা কিন্তু এখানে কানেকশন করা নাই ∅2 এর সাথে, বরং কি করা আছে, এইটার সাথে একটা ক্যাপাসিটর হয়ে তারপরে কানেকশন দেওয়া হয়েছে। তার ফলে কি হবে, যে এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটাই হলো I∅1 এর প্রপোর্শনাল। তো সেই কারেন্টটা একটু ছোট করে আঁকাই আমরা এখানে। ঠিক আছে, এখানে আমি আঁকাই হলো I∅R1 R2, এবং তারই অ্যামপ্লিফাইড ভার্সন হচ্ছে I∅1। দিস দ্য অ্যামপ্লিফাইড ভার্সন অফ দিস স্মল কারেন্ট, and this is the 90 degree phase shifted from the error current or the amplified current. তাহলে আমরা এখান থেকে যদি 90 ডিগ্রিতে যাই, এটা কারণ হলো যে এখানে যেহেতু ক্যাপাসিটেন্স আছে, কাজে এখানে যে আইসিটা পাওয়া যাবে, এই আইসিটাই মূলত আসলে কি হয়ে যাবে I∅2। এখানে ক্যাপাসিটরের ভিতরে যে কারেন্ট আইসি, সেটাই মূলত আসলে I∅2। আর এই রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা যেটা আছে, সেটাই মূলত IR1 R2। শুধু পার্থক্য হলো এখানে একটা অ্যামপ্লিফায়ার ইউজ করা আছে, বা অ্যামপ্লিফায়ার ইউজ করার ফলে কারেন্ট রেজাল্ট দেখা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কিভাবে এটা অ্যাপ্লাই হয়। আর এবার আমরা দেখবো যে এটা কাজ করে কিভাবে। আচ্ছা, এটা কাজ করবে এভাবে, যখনই আমাদের এখানে I∅1 এবং I∅2 তৈরি হবে, তখন আমার এখানে 2 ফেজ পাওয়া না হলে কিন্তু মোটরটা ঘুরবে না। ঠিক আছে, সার্ভো মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপল, তাতে আমরা দেখতে পাই যে সার্ভো মোটর চালানোর জন্য আসলে দুটো ফেজ আমাদের দরকার হবে। একটা ফেজ থাকবে হচ্ছে 0, আর একটা ফেজ থাকবে হচ্ছে 90 ডিগ্রি, যেভাবে আমাদের এখানে ছবিতে দেখানো আছে। আর 3 ফেজের ক্ষেত্রে কিরকম থাকে? 3 ফেজের ক্ষেত্রে থাকে একটা 0, একটা +120 ডিগ্রি, -120 ডিগ্রি। এটাই হচ্ছে 3 ফেজের সাথে 2 ফেজের বেসিক ডিফারেন্স। এটা হচ্ছে 3 ফেজ ডায়াগ্রাম, আর 2 ফেজ ডায়াগ্রাম হচ্ছে এই এবং এই। ব্যাস, এটা হচ্ছে 3 ফেজ, এটা হচ্ছে 2 ফেজ। এটা রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে +120 ডিগ্রি, এটা হচ্ছে -120 ডিগ্রি। এই হলো এই দুটোর মধ্যে পার্থক্য। এবার আমরা দেখি যে এটা কাজ করে কিভাবে, অর্থাৎ কিভাবে এই পদ্ধতিতে আমরা সূক্ষ্মভাবে থিটা মেজার করতে পারবো, সেটা আমরা দেখি। কনস্ট্রাকশনটা হয়ে গেল। এবার আমরা আসি ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপালটা এরকম যে এখানে যে কন্ট্রোল ট্রান্সফরমারটা আমরা দেখতে পাচ্ছি, কন্ট্রোল ট্রান্সফরমার ক্যানট প্রডিউস এনি টর্ক, অর ইট ক্যানট রিসিভস এনি টর্ক ডিউ টু ইটস ওয়ার্কিং প্রিন্সিপাল।
তো কন্ট্রোল ট্রান্সফরমারের যে উইন্ডিংটা আমরা যদি সেটা একটু ড্র করি তাহলে কিরকম দেখা যাবে, যে কেন পারে না তার একটা কারণও আছে, কারণ যে নাই তা না। কারণটা হচ্ছে এরকম যে কন্ট্রোল ট্রান্সফরমারের যে স্ট্যাটরটা আছে সেই স্ট্যাটরটা কিন্তু 3 ফেজ। কন্ট্রোল ট্রান্সফরমারের স্ট্যাটরটা হচ্ছে জাস্ট এরকম, এই একটা, এই একটা এবং এই একটা। এই যে 3 ফেজ যে পাওয়া গেল এটা হচ্ছে কন্ট্রোল ট্রান্সফরমারের হচ্ছে স্ট্যাটর। আর এর যে রোটরটা দেওয়া আছে ভিতরে, এই রোটরটা হলো এর মধ্যে অনেকগুলো টার্ন নাম্বার দেওয়া আছে, আমি অনেকগুলো করে টার্ন নাম্বার দিয়ে দিচ্ছি। তো রোটরে আসলে অনেকগুলো টার্ন নাম্বার থাকে, এইটাকে আমি নাম দিচ্ছি হলো R1 এবং R2। অন্যান্য মোটরের সাথে এটা পার্থক্য কি, যে এর আগেও আমরা টিএক্সটাকে এভাবে আঁকাইছিলাম। তো এখানে যে কনফিগারেশনটা দেওয়া আছে যে স্ট্যাটরে 3 ফেজ, কন্ট্রোল ট্রান্সফরমারের স্ট্যাটরে 3 ফেজই থাকবে এবং সেগুলো একটা নাম হবে S1, একটা হচ্ছে S2, একটা হচ্ছে S3। এবং এই কন্ট্রোল ট্রান্সফরমারের ভিতরে যেরকম একটা রোটর থাকবে R1 R2, এই রোটরটা আবার ট্রান্সমিটারও থাকবে। খালি পার্থক্য হলো ট্রান্সমিটারের যে R1 R2টা হবে এর মধ্যে টার্ন নাম্বার থাকবে হচ্ছে কম। আমি কয়েকটা মতো টার্ন নাম্বার আঁকালাম, এটাকে আমরা বলতেছি রোটর, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 ফর দা টিএক্স। টিএক্স এর ক্ষেত্রে এটা টার্ন নাম্বার বা এন হবে এটার চেয়ে অনেক কম, আর এটা এন হবে অনেক বেশি, এন প্রাইম ইজ ফার ফার লেস দেন এন। এই কনফিগারেশনের সুবিধাটা কি, কনফিগারেশনের যে সুবিধা হবে যে এর ফলে যেটা হবে যে এখানে যদি সামান্য একটু ডিসপ্লেসমেন্ট থাকে এটার সাথে, এটা সামান্য একটু ডিসপ্লেসমেন্ট হলে এখানে যেহেতু টার্ন নাম্বার অনেক বেশি, কাজে এখানে R1 R2 থেকে যে ইরার সিগন্যালের মান, এই সিগন্যালের মানটা আসবে অনেকটাই বেশি। ফলে আমরা এখানে একটা ডেল ই পাবো বা ইরার একটা সিগন্যালের ভ্যালু পাবো, যে সিগন্যালটা যদি এই পদ্ধতিতে কন্ট্রোল ট্রান্সফরমারটা আমরা তৈরি না করতাম তাহলে এত বেশি ভোল্টেজ আমরা এখানে পাইতাম না। কারণ বেশি ভোল্টেজের জন্য বেশি টার্ন দরকার। আমরা জানি যে টার্ন নাম্বার ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ। হ্যাঁ, আমরা যদি ট্রান্সফরমারের ইকুয়েশনে আসি যে V1 বাই V2 সমান সমান হচ্ছে N1 বাই N2, আমরা যদি এই ইকুয়েশনে আসি, ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেটা টার্ন নাম্বার বেশি সেটার ভোল্টেজও বেশি, যেটা টার্ন নাম্বার কম সেটার ভোল্টেজটাও কম। তো এটা হলো ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য ট্রান্সফরমার, control transformer and this transformer. Only the difference is that the ordinary power transformer is stationary, whereas the control transformer is rotating. এই দুটো হলো পার্থক্য। যে একটা পার্থক্য হচ্ছে যে ডাইরেক্ট যে ট্রান্সফরমার থাকে বা পাওয়ার ট্রান্সফরমার যেটা থাকে সেটি স্টেশনারি থাকে, কন্ট্রোল ট্রান্সফরমার হচ্ছে রোটেটিং, এটা একটা পার্থক্য। আর সেকেন্ড পার্থক্য হলো যে এই যে ট্রান্সফরমারটা থাকে কন্ট্রোল ট্রান্সফরমার, এটার মধ্যে যে রোটরের যে টার্ন নাম্বারটা থাকে সে টার্ন নাম্বারটা হচ্ছে অত্যন্ত বেশি হয়ে থাকে। আর আরেকটা যে ব্যাপার সেটা হলো যে এই যে ট্রান্সফরমারটা আছে যে কন্ট্রোল ট্রান্সফরমার, এই কন্ট্রোল ট্রান্সফরমারটা অনেকটা কিন্তু দেখতে অটো ট্রান্সফরমার বা ভেরিয়েকের মতো। এই ট্রান্সফরমার কনসেপ্ট আমাদের কাছে নতুন না, আমরা এর আগে ভেরিয়েন্ট রেগুলেটর করেছি, সেখানে আমরা দেখেছি যে ট্রান্সফরমার মাত্রই যে স্টেশনারি ধারণাটা ঠিক না, ট্রান্সফরমার রোটেটিংও হতে পারে। এই কারণে এখানে যে সিটিটা দেখানো হচ্ছে এটা আসলে মূলত একটা রোটেটিং ট্রান্সফরমার। তো এটার কারণে আমাদের এখানে কি হবে, এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে, সেই ভোল্টেজটা অ্যাম্পলিফাই হয়ে যখন এখানে অ্যাপ্লাই হবে কেবলমাত্র তখনই সার্ভো মোটরটা ঘুরবে। তো এখানে টাও যে আমি লিখে রাখছি, এই সিটিটা ডাইরেক্ট কোনো টাও প্রডিউস করতে পারে না, পারে জন্য আমি টাও লিখে ক্রস দিয়ে দিলাম, অর্থাৎ এখানে এই সিটিটা নিজে থেকে কোনো রকম টর্ক প্রডিউস করতে পারে না বা টর্ক রিসিভও সে করে না। সে যেটা করে সেটা হলো এখানে একটা ইরর সিগন্যাল ইনপুটটা দিয়ে দেয়। তো আমরা সবাই জানি যে সার্ভো মোটরের এই যে ইনপুটটা আছে আইসি, এটা হলো কমন ইনপুট, তাহলে I5 এটা সবসময় অ্যাপ্লাই হয়ে থাকে, শুধুমাত্র ইররের কারণে এই ভ্যালুটা আসে I5। এখন কোনো কারণে যখনই একটা ইরর চলে আসবে তখনই কি হয়ে যাবে, এইখানে এবং এখানে কারেন্টটা ফ্লো হবে, তখন হবে কি সার্ভো মোটরটা এইভাবে করে ঘুরে যাবে। ঠিক আছে, এটা যখন এখান থেকে এখানে ঘুরে গেল, তো সার্ভো মোটরটা এদিকে ঘুরে গেল, ঠিক আছে, ঘুরে গেলে কন্ট্রোল ট্রান্সফরমারটা কি হয়ে যাবে, কন্ট্রোল ট্রান্সফরমারটা তখন এদিকে থেকে এদিকে ঘুরে যাবে। ঠিক আছে, যখনই কন্ট্রোল ট্রান্সফরমারটা এদিক থেকে এদিকে ঘুরে যাবে, এখানে যেহেতু ডাইরেক্ট কাপলিং দেওয়া আছে, তার মানে হলো এখানে কন্ট্রোল ট্রান্সফরমারটা এই টর্কটা রিসিভ করতেছে কিন্তু ইলেকট্রিক্যালি না, অর্থাৎ এটা নিজস্ব রোটর থেকে সে টর্ক প্রডিউস করতেছে না। এই কন্ট্রোল ট্রান্সফরমার যে ঘুরতেছে এটার কারণটা হলো এই এসি সার্ভো মোটরের রোটেশনটা, অর্থাৎ এসি সার্ভো মোটরের রোটেশনের এই ওমেগাটাই এই সাথে কাপলিং করার জন্য ট্রান্সফার হয়ে এখানে চলে আসে, এবং এই ওমেগা সেম রেশিও 1:1 এটা ঘুরবে, এটা যেভাবে ঘুরবে এটা সেভাবেই ঘুরবে।
ঘুরলে কি সুবিধা হবে, যখনই এটা ঘুরবে, ঘুরতে ঘুরতে যখনই সেটা কি হয়ে যাবে, এটার সাথে এটা সেম টু সেম অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইন হয়ে গেলে কি হয়ে যাবে, এখানে যে ভোল্টেজটা, এখানে একটা যে ভোল্টেজের ডিফারেন্সটা, সেটা কি হয়ে যাবে, এটার সাথে পুরোপুরি অ্যালাইন হয়ে গেলে ডিডিটি অফ ফাইটা 0 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে এরর সিগন্যাল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ফলে এখানে যত অ্যাম্পলিফাই আমি করি না কেন, এখানে একটা 0 ভোল্টেজের সিগন্যাল পাওয়া যাবে। ফাই-অনে যখন আমি 0 ভোল্টেজের সিগন্যালটা দিব, তখন কি হবে, তখন যেটা হবে যে এখানে এটা থাকবে না। ঠিক আছে? তাহলে এটা যদি এখানে না থাকে, তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে শুধুমাত্র একটা ভোল্টেজই থাকবে, সেটা হচ্ছে I/φ2। আমরা সবাই জানি যে মোটর চালাতে গেলে যদি আমার যদি ফেজ ডিফারেন্স না থাকে, কোন অবস্থায় ঘুরতে ঘুরতে যখন অ্যালাইন হয়ে যাবে, when θ is equal to exactly θ prime হয়ে যাবে, বা θ tx is equal to exactly θ rx হয়ে যাবে, সে সময় কি হয়ে যাবে, সে সময় আমাদের I/φ1 যেটা থাকে, I/φ1টা টোটালি 0 হয়ে যাবে, এবং শুধুমাত্র সেখানে I/φ2টাই কি থাকবে, এটা থাকবে। ফলে কোনোভাবে এই মোটরটা তখন ঘুরতে পারবে না, এটা ঘুরতে না পারলে এটাও ঘুরতে পারবে না। ফলে বোঝা যাবে যে এখানে যে পরিমাণ থিটা প্রডিউস হয়েছে, এখানে সেই পরিমাণ থিটাই প্রডিউস হয়েছে। তো সুতরাং যেটা বোঝা গেল যে কন্ট্রোল ট্রান্সফর্মার ডাজন্ট প্রডিউস এনি টর্ক, or it cannot receive any mechanical power from its rotor, rather it rotates because of the mechanical coupling in between the AC servo motor into it. জাস্ট এর মধ্যে মেকানিক্যাল কাপলিং থাকে এসি সার্ভো মোটরের সাথে, সেখান থেকে সে তার প্রয়োজনীয় টর্কটা রিসিভ করে, অথবা সে টর্কটা সাপ্লাই দেয়। ইট ক্যান রিসিভ অর সাপ্লাই টর্ক টু দা এসি সার্ভো মোটর, অর ইট ক্যান রিসিভ টর্ক ফ্রম এসি সার্ভো মোটর, অর ভাইস ভার্সা। তার মানে এখানে যে ডিস্কের সাথে ডিস্কটা মেকানিক্যালি কাপলিং এর কারণেই আসলে পাওয়ারটা রিসিভ করতেছে বা ট্রান্সমিট করতেছে, এবং এখানকার যে টর্কটা, এই টর্কটা কিন্তু এই রোটর থেকে আসতেছে। এসি সার্ভো মোটরের টর্কটা আসতেছে এসি সার্ভো মোটরের রোটরের ভিতর থেকে, কিন্তু কন্ট্রোল ট্রান্সফর্মারের যে টর্কটা, এটা রোটর থেকে আসতেছে, এটা আসতেছে এখানটার সাথে এটা কাপলিং করার কারণে। তো আশা করি এই কনসেপ্টটা আমাদের কাছে সবার কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করতে পারো। আমি সাপোর্টিং আর একটা স্লাইড দেখাবো, তাতে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এতক্ষণে আমরা যা বললাম তারই কিন্তু সারসংক্ষেপ ছবি হলো এটা। সেটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা যে দেখেছিলাম, আমরা যে পড়াশোনার জন্য আমরা যে স্লাইডটা শেয়ার করেছিলাম সবার সাথে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, এটারই কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যেটা ছবিটা, এটা হচ্ছে ট্রান্সমিটারের জন্য যেটা টিএক্স, এটা হচ্ছে ট্রান্সমিটারের 3 ফেজ যেটা S1 S2 S3 S1 S2 S3 দেখতে পাচ্ছি, এবং এটার সাথে এটার যে কন্ট্রোল ট্রান্সফরমারটারও S1 S2 S3টা কানেক্টেড করা আছে, এবং এটার সাথে যখনই এখানে ফেজ ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন এখানে প্রথমে পাওয়ার সাপ্লাই একটু বুঝতে হবে। এখানে যে সিঙ্গেল ফেজ এসি পাওয়ার সাপ্লাইটা দেওয়া আছে, এই ডাইরেক্ট ভাবে এসি সাপ্লাইটা অ্যাপ্লাই করা আছে ডাইরেক্ট, কিন্তু এখানে যে ফাই1 আছে, সে ফাই1 এর সাথে ডাইরেক্ট না হয় একটা ক্যাপাসিট্যান্সের মাধ্যমে কানেকশন আছে। এটুকুই খালি বুঝতে হবে। যেখানে যে ফাই1টা আমরা দেখতে পাচ্ছি, এই ফাই1 এর উইন্ডিং এর সাথে এই ভোল্টেজটা ডাইরেক্ট কাপলিং না হয় ক্যাপাসিট্যান্সের মাধ্যমে কানেক্টেড হয়েছে, ফলে এর মধ্যে একটা আইসি ফ্লো হয়েছে, এবং এই আইসিটা সবসময় কি হবে, রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে সে আগায় থাকতেছে। কিন্তু এই জায়গাটায় সে সবসময় 0 ডিগ্রিতে কাজ করবে, এই কারণে যে এখানকার যে এসি ভোল্টেজটা এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। এমত অবস্থায় যদি এখানে কোনোভাবে রোটেশন আসলে কি হয়ে যাবে, এই কয়েলটা যখন রোটেট করলে এখানে স্টেটরের সাথে রোটরের যে কোনো পজিশন মিসম্যাচ হয়ে যাবে, তখন ডিডিটি অফ ফাই পাওয়া যাবে। এই ডিডিটি অফ ফাইটাই কি হবে, এর কারণে একটা ইনডিউসড ভোল্টেজ হবে, এবং সেটা কি হবে, এখানকার যে রোটেশনটা ছিল, এই রোটেশন এটা তো আর চেঞ্জ হয়নি, এটা তো আগের মতোই আছে। ফলে কি হবে, যে যেহেতু এখন স্টেটর ভোল্টেজ এখানে যা আছে, স্টেটর ভোল্টেজ এখানেও তাই আছে, তাহলে the stator voltages S1 up to S3 of TX and CT are the same, তাহলে এখানকার ভোল্টেজ গুলো স্টেটরের ভোল্টেজ সেম হয়ে গেল, তাহলে রোটরের ভোল্টেজ এখানে যা হলো, এখানে কি হয়ে গেল, তার চেয়ে ডিফারেন্স হয়ে গেল। Because of this difference there is an error voltage which appears across the terminal R1 and R2, মানে যেটা কিনা, মানে আমরা যখন প্রথমে সেলস ইন করছিলাম, তখন এখানে কন্ট্রোল ট্রান্সফরমারটাকে সরাই, যদি এখানে জাস্ট রিসিভার আরএক্স বসাই দিই, যা ঘটনা ছিল একদম এক্স্যাক্টলি তাই ঘটনা, কোনো চেঞ্জ নাই। আমি যদি বলি যে এটা ট্রান্সমিটার এবং এটা রিসিভার, এই যে প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম,
এক্স্যাক্টলি সেম কনসেপ্টই হচ্ছে, কনসেপ্টের মধ্যে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি R1 এবং R2 তে আমরা এখানে একটা ভোল্টেজ পাচ্ছিলাম, শুধু পার্থক্য হচ্ছে এখানকার যে টার্ন নাম্বার n সেটা আমরা অনেক বাড়াই দিছি। এখানে যদি টার্ন নাম্বার হয় n এবং এটা যদি টার্ন নাম্বার হয় n প্রাইম, তাহলে এই n প্রাইমটা হচ্ছে ফার ফার গ্রেটার দেন n, এছাড়া কোনো চেঞ্জ নেই এটার মধ্যে। আগের মতো করে আমরা R1 এ অ্যাপ্লাই করেছিলাম এবং একই সাথে এই R1টা আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম। এবার আমরা করতেছি কি, আমরা ট্রান্সমিটারের রোটরে সেম পাওয়ার অ্যাপ্লাই করেছি, সেম ভোল্টেজটা, কিন্তু কন্ট্রোল ট্রান্সফর্মার রোটরে আমরা ওই ভোল্টেজটা অ্যাপ্লাই করিনি, বরং রোটর থেকে আমরা করতেছি কি, রোটর থেকে সেই ভোল্টেজের সিগন্যালটা নিয়ে সেটাকে আমরা অ্যাম্পলিফাই করার পরে সেই অ্যাম্পলিফাইড সিগন্যালটা আমরা পাঠাচ্ছি সার্ভার ফাই2 তে। তাহলে ফাই2 তে যখন সে পেয়ে গেল তখন সে কিসের সাথে অ্যালাইন হয়ে গেল, তখন সে যে রেজিস্টিভ যে কারেন্ট আইআর তার সাথে সে অ্যালাইন হয়ে গেল। আর অপরদিকে যে ক্যাপাসিট্যান্সটা ছিল, ক্যাপাসিট্যান্সের কারণে সে একটা কি পেয়ে গেল, একটা আইসি পেয়ে গেল। এই আইআর এবং আইসি যদি একত্রে না পায়, আইআর এন্ড আইসি ইফ they are not available together or simultaneously, no torque will be provided. এদের দুজনের যে কোনো একজন যদি জিরো হয়ে যায়, সার্ভো মোটর কি করবে না, কোনো প্রকার টর্ক প্রডিউস করবে। কিন্তু এখন কি হয়ে গেছে, এখানে একটা মিসম্যাচ হয়ে গেছে, এখানে একটা থিটা ডিগ্রি পাওয়া গেছে, একটা অ্যাঙ্গেল পাওয়া গেছে, সেই অ্যাঙ্গেলের কারণে এখানে একটা ভোল্টেজের ডিফারেন্স হয়। ওটা মেকানিক্যালি কাপলিং এ যে ডটেড দেখানো আছে, মেকানিক্যালি কাপলিং হওয়াতে এই রোটরের সাথে সাথে এই রোটরটা ঘুরতেছিল, ঘোরার ফলে যতক্ষণে না রোটরটা এটার সাথে ফুল অ্যালাইন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ইরোর ভোল্টেজটা জিরো ছিল না, অর্থাৎ ডেল ই ইজ ইকুয়াল টু নট জিরো। এটাই ছিল এতক্ষণকার ইকুয়েশন। কিন্তু ঘুরতে ঘুরতে যখনই তারা সমান হয়ে গেল তখনই ডেল ই ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল এবং আউটপুট যেটা ভি নট ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, জিরো হয়ে গেল। অ্যাম্পলিফায়ারের আউটপুট যখন জিরো হয়ে গেল তখন এখানকার কোনো কারেন্ট ফ্লো করলো না, শুধুমাত্র আইসি পাওয়া গেল। শুধুমাত্র আইসি দিয়ে সার্ভো মোটরটা আর ঘুরবে না, কাজে সার্ভো মোটর যদি না ঘুরে এর টর্ক রিসিভ করার কোনো ক্যাপাসিটি নাই, টর্ক প্রডিউস করার কোনো ক্যাপাসিটি নাই। তাহলে আমাদের এই পদ্ধতিতে কারেন্ট কন্ট্রোল ট্রান্সফরমারের মাধ্যমে আমরা আসলে প্রিসিশন ভাবে এই সেম পারপাসটাই করতে পারবো। তো এবার এই আলোচনা থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা একটু শেয়ার করতে পারো, আমি কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। আর এটুকু আলোচনা একটু সময় নাও, চিন্তা ভাবনা করো, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমি আশা করি যে এটা অত্যন্ত ইজি এক্সপ্লেনেশন, বুঝতে অসুবিধার কথা না, তারপরেও চিন্তা করে দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমি এক্সপ্লেন করবো। তো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে হবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এটা তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। অ্যাকচুয়ালি দিস ইজ কোয়াইট সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। এটা তাহলে আমাদের সিক্যুর এবং রিজলভার কন্ট্রোল ট্রান্সফরমার এই পার্টটা আমাদের হয়ে গেল। এবার আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হলো আমাদের নেক্সট টপিক হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিলেটেড আমাদের একটা টপিক আছে। তো আমি এটা স্টপ করে আমি নতুন একটা স্লাইড শেয়ার দিচ্ছি। আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে, আমি স্লাইডটা শেয়ার দিয়েছি। তো আমাদের বিভিন্ন প্রকার মোটর আলোচনা হলো, মোটর জেনারেটর আলোচনা হওয়ার পরে আমরা এখন ফুয়েল সেল আলোচনা হয়েছে আমাদের, তারপর আমরা সিঙ্গল রিজলভার দিয়ে কন্ট্রোল ট্রান্সফরমার করলাম। এবার আমরা আলোচনা করছি হলো উইন্ড টারবাইন জেনারেটর। তো উইন্ড টারবাইন জেনারেটরটা আমাদের এই সিলেবাসের যে পোর্শনের পার্ট, সেটা হলো আমরা সবাই জানি যে রিনিউয়েবল এনার্জি সম্পর্কে। তো সেই রিনিউয়েবল এনার্জিকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে RE বা রিনিউয়েবল এনার্জি। এটার একটা সেক্টর আছে, এই রিনিউয়েবল এনার্জি থেকে আমাদের মানে দুটো টপিক আমাদের আছে, একটা হচ্ছে WTG উইন্ড টারবাইন জেনারেটর, আর একটা হচ্ছে PV বা সোলার। তো আমাদের সিলেবাসে বিশেষ করে উইন্ড টারবাইন জেনারেটর এবং সোলার এই দুটো আলোচনা করা হয়েছে আমাদের সিলেবাসে আছে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি সংক্ষেপে এখানে দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জির ইম্পর্টেন্সটা আমাদের জানা দরকার সবার।
আমরা অলরেডি সবাই জেনেছি যে ফসিল ফুয়েল যেগুলো আছে সেগুলো আসলে শেষ হয়ে যাচ্ছে। এর কারণে আমাদের যেন ভবিষ্যতে এনার্জির ঘাটতি না হয় তার জন্য আমরা আসলে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি, এটা সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার যারা আছে তারা এটা অনুসন্ধান করছেন এবং তার প্রেক্ষিতে এটা পাওয়া গেছে। তো আমরা আসলে রিনিউয়েবল এনার্জি স্টাডি করার মূল কারণটা হচ্ছে যদি ফসিল ফুয়েল কখনো শেষ হয়ে যায় তাহলে যেন আমাদের ইলেকট্রিসিটি বা আদার্স যে এনার্জি গুলো আছে সেগুলো যেন রিপ্লেস করতে কোনো সমস্যা আমাদের না হয়। তো এ পর্যন্ত যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যে রিনিউয়েবল এনার্জি সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। তো হাইড্রো ইলেকট্রিসিটিটা আমাদের সিলেবাসে নাই। এরপরে যেটা সবচেয়ে বেশি প্রডিউস হয় সেটা হচ্ছে উইন্ড টারবাইন জেনারেটর বা ডাব্লিউটিজি উইন্ড টারবাইন জেনারেটর। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বলা যেতে পারে রিনিউয়েবল এনার্জিগুলোর মধ্যে। আর থার্ডে আমরা রাখতে পারি সোলার বা অন্যান্য যে এনার্জিগুলো আছে সেগুলো। সবচেয়ে বেশি হলো হাইড্রো ইলেকট্রিসিটি, এরপরেই হলো উইন্ড, তারপর রিনিউয়েবল এনার্জি কাকে বলে যদি আমরা এভাবে জানতে চাই তাহলে আমরা বলবো যে রিনিউয়েবল এনার্জি হচ্ছে এমন এক ধরনের সোর্স অফ এনার্জি যেটা কি হবে, যেটা বারবার রিনিউ হবে। ঠিক আছে, এটা বারবার রিনিউ হবে এবং এটা শেষ হয়ে যাবে না। এই ধরনের এনার্জি গুলোকে আমরা রিনিউয়েবল এনার্জি বলে থাকি। উদাহরণ কি কি আছে, জাস্ট লাইক সোলার, থার্মাল বা সোলার পিভি or wind or hydroelectricity or ocean current, ocean thermal, osmotic. There are so many types of renewable resources. But আমাদের এই সিলেবাসে শুধুমাত্র আছে কি only the wind turbine generator, solar PV will be covered in this syllabus. তো যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আসতেছে উইন্ড টারবাইন জেনারেটর, তাহলে আমরা উইন্ড টারবাইন জেনারেটর থেকে শুরু করতে পারি। প্রথমে প্রশ্ন আসে যে উইন্ড টারবাইন জেনারেটর কি এবং এটা কাজটা কি। তো আমরা সবাই অলরেডি জেনেছি যে উইন্ড মিল আছে, উইন্ড মিল বা উইন্ড টারবাইন জেনারেটর যেটা আছে এটার বেসিক যে কাজটা সেটা হচ্ছে যে বাতাসের যে ফ্লো জেনারেটর দ্যাট প্রোডিউসেস ইলেকট্রিক্যাল পাওয়ার from the flow of wind or from the wind energy. আমরা সিম্পলি ভাবে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে উইন্ড এনার্জি থেকে যে টারবাইনটা কি করে ইলেকট্রিসিটি প্রডিউস করে বা ইলেকট্রিসিটি জেনারেট করে, তো এটাকেই বলা হয় আসলে উইন্ড টারবাইন জেনারেটর। ঠিক আছে, তাহলে স্যার আপনার উইন্ড কথা টারবাইন আস্তে জেনারেটর আমরা শোনা সহজ যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। আমি আরেকটু জোরে বলার চেষ্টা করছি। সেটা হলো আমি বলতে চাচ্ছি যে wind turbine generator is such type of generator that produces electricity from the wind energy, যেটা উইন্ড এনার্জি থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে সেটাকে বলা হচ্ছে উইন্ড টারবাইন জেনারেটর। জাস্ট এ হচ্ছে উইন্ড আসতেছে, এরকম এই উইন্ড আসতেছে, সে উইন্ড গুলো করতেছে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে বা একটা থ্রাস্ট দিচ্ছে। এই উইন্ডটা যখনই উইন্ড টারবাইনের উপর একটা ফোর্স দিচ্ছে, তো আমরা সবাই জানি যে আমরা টর্ক কখন প্রডিউস সেন্টারে যখন টর্ক প্রডিউস হবে জেনে আসছে। তো এই কাজটা এখানে হয় যে এখানে যে ফোর্স গুলো অ্যাপ্লাই হচ্ছে ব্লেডের বিভিন্ন পোর্শনে এবং যে এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা এবং তার মাল্টিপ্লিকেশন বাই এখান থেকে এখানকার যে ডিস্টেন্স সেটার উপর ভিত্তি করে এখানে একটা টর্ক প্রডিউস হচ্ছে। তো কাজেই বাতাসের প্রত্যেকটা পার্টি এই টারবাইন থেকে এর সেন্টারে একটা টর্ক প্রডিউস করছে, যার ফলে এখানে আমি কি কি জিনিস পাচ্ছি, এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে টাও, একটা হচ্ছে ওমেগা। তার মানে উইন্ড টারবাইন জেনারেটর এখানে শেষকালে পাওয়া যাবে হচ্ছে একটা পিএম বা মেকানিক্যাল পাওয়ার। এটা সমান সমান কি হবে, এটা একটা টাও হবে, একটা হচ্ছে ওমেগা হবে। আচ্ছা আচ্ছা, আজানটা একটু হয়ে নিক, আমি 2 মিনিট থামি।
আমরা শুরু করি। তো আমরা উইন্ড টারবাইনের এখানে মূলত পাবো হচ্ছে টাউ ইনটু ওমেগা। তো সেখান থেকে আমাদের যেটা হবে এই মেকানিক্যাল পাওয়ারটা ট্রান্সমিট করব, এটা হচ্ছে জেনারেটর। তো দুই রকম সিস্টেম হতে পারে, একটা হচ্ছে টারবাইন যেটা আছে, এই টারবাইন থেকে জেনারেটর দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট কাপলিং এর মাধ্যমে, ডাইরেক্টলি কাপলিং বা ডাইরেক্ট কাপলিং এটা হতে পারে। আরেকটা হতে পারে যে ডাইরেক্ট কাপলিং এর বদলে এখানে ভায়া এই গিয়ার বক্স। দুই ভাবে হতে পারে। তো এখানে যে টারবাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই টারবাইনটা জাস্ট একটা ঘূর্ণির মতো, যে যখন আমরা বাতাসে ঘূর্ণি রেখে দিই তখন কি হয়, বাতাস হলে ঘূর্ণিটা ঘুরে, জাস্ট এরকম একটা জিনিস। তো এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি এটার সাথে এখানে যে জেনারেটর আছে, পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর বলা হচ্ছে। এই পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটরকে এখানে ডাইরেক্ট কাপল করা হয়েছে, যেন এখানে আমি দেখেছি ডাইরেক্ট কাপলিং, এটা এখানে ইউজ করা হয়েছে। তো ডাইরেক্ট কাপলিং ইউজ করা যেতে পারে। আরেকটা কাজ করা যায়, সেটা হলো যে এখানে যে উইন্ড টারবাইনটা আছে, আমি যদি এখানে একটা উইন্ড টারবাইন এভাবে রিপ্রেজেন্ট করি, এখানে যদি আমি একটা গিয়ার বক্স বসাই দিই, গিয়ার বক্স, এবং এই গিয়ার বক্সের সাথে এখানে হচ্ছে একটা জেনারেটর। আচ্ছা, এবার তাহলে কি হবে, গিয়ার বক্স থাকার কারণে যেটা হবে যে এখানে যে উইন্ড টারবাইনটা আমরা সবাই জানি যে যেহেতু উইন্ড টারবাইনটা অনেক বড় হয়ে থাকে, এটা ডায়াটা অনেক বেশি হয়ে থাকে, because of the larger diameter of the wind turbine, the RPM is quite low. Typically, it ranges from 10 up to 50 or 60 RPM. এটা খুবই কম হয়ে থাকে, সাধারণত 10, 20, 25, 30 এরকম হয়ে থাকে। এবং যত বড় ডায়া হবে আরপিএম তত কমে যাবে। যেমন অনেক বড় উইন্ডমিল হলে সেটা হয়তো 10 আরপিএম হবে, আবার যদি ছোট হয়, পিচ্ছি হয়, তাহলে হয়তো 60 আরপিএম হতে পারে বা আরো বেশি হতে পারে। এটা ডিপেন্ড করবে কতটা ছোট বা কতটা বড় তার উপর। তো এটা একটা মেজার। এরপরে দুটো ফ্যাক্টর আছে, যে যদি আমরা ডাইরেক্ট কাপলিং করি তাহলে কি কি সুবিধা এবং অসুবিধাগুলো আছে সেটা একটু জানতে হবে, আর যদি ইনডাইরেক্ট কাপলিং করি তার কি কি সুবিধা এবং অসুবিধাগুলো আছে সেটা বুঝতে হবে। প্রথম হচ্ছে যে আমি যখন এখানে ডাইরেক্ট কাপলিং করব, প্রথম সমস্যা নাম্বার 1 হলো লো আরপিএম। লো আরপিএম তার মানে হলো লিমিটেশনস এর মধ্যে একটা হচ্ছে যে লো আরপিএম। এটা হলে কি সমস্যা, আমরা জানি যে কনভেনশনাল যে জেনারেটর গুলো আছে সেগুলো সাধারণত 1500 আরপিএম বা 1200 আরপিএম বা 1000 আরপিএম এরকম করে, অর্থাৎ 1000, 1200 বা 1400 আরপিএম এর জেনারেটর গুলো কাজ করে। ঠিক আছে, মানে খুব অল্প আরপিএম এই জেনারেটর গুলো ভালোভাবে কাজ করে। তো যদি আমি ডাইরেক্ট কাপলিং করতে যাই, প্রথম সমস্যা হলো আমার লো আরপিএম আমি পাচ্ছি, এর ফলে এটা দিয়ে কোনো কনভেনশনাল জেনারেটরকে আমি কানেক্ট করতে পারবো না। এটা হচ্ছে লিমিটেশন। সলিউশনটা কি? সলিউশন হচ্ছে এরকম যে আমরা যদি ডাইরেক্ট কাপলিং করতেই চাই তাহলে আমাদের কি স্পেশাল টাইপের জেনারেটর ইউজ করতে হবে, যেখানে এখানে লেখা আছে যেমন পিএম জেনারেটর। আমি এখানে একটা পিএম জেনারেটর এখানে আমি বসাতে পারবো না, পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর। ঠিক আছে, তো যে জেনারেটর গুলোর ম্যাগনেটিক ফ্লাক্স সেটা পার্মানেন্ট ম্যাগনেট থেকে উৎপন্ন হয়, সেই জেনারেটর গুলো এফিসিয়েন্সি অনেক বেশি হয়ে থাকে এবং এতে ভোল্টেজ রেটিংটা বেশি হয়, এবং এখানে অনেক বেশি সংখ্যক পোল তৈরি করা যায়। বেশি সংখ্যক পোল তৈরি করার সুবিধার জন্য আমরা পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর গুলো ইউজ করে থাকি। কারণ আমরা সবাই জানি যে জেনারেটরের যে আউটপুট যে ফ্রিকোয়েন্সি সেটা আসলে পোলের সাথে ডিপেন্ডেন্ট। যদি সিনক্রোনাস আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে, তো এখন যদি আমরা 4 পোল বা 2 পোল ইউজ করি তাহলে আমাদেরকে আসলে আরপিএমটা অনেক বেশি দিতে হবে, তত বেশি আরপিএম আমাদের হাতে নাই। এই জন্য বাধ্যতামূলকভাবে যদি ডাইরেক্ট কাপলিং করা হয় তাহলে স্পেশাল টাইপের জেনারেটর ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আরেকটা লিমিটেশন। তাহলে ডাইরেক্ট কাপলিং এর সুবিধা অসুবিধা হচ্ছে যে স্পেশাল টাইপের কি লাগে, ডাইরেক্ট কাপলিং এ স্পেশাল জেনারেটর লাগে, স্পেশাল জেনারেটর। আর এটা সুবিধা আবার আছে যে শুধু নো গিয়ার বক্স ইজ রিকোয়ার্ড, নো গিয়ার বক্স ইজ রিকোয়ার্ড। তাহলে এটা হলো সুবিধা এবং এটা হলো সমস্যা। আর আমি যদি ডাইরেক্ট একটা গিয়ার বক্সে লাগাই তাহলে প্রথম সমস্যা হচ্ছে যে যেহেতু গিয়ার বক্স আছে, গিয়ার বক্স থাকাটা একটা বাড়তি খরচের ব্যাপার।
আর সুবিধাটা হচ্ছে যে কনভেনশনাল, হ্যাঁ কনভেনশনাল জেনারেটর দিয়ে আমি কি করতে পারবো, ঠিক আছে, কনভেনশনাল জেনারেটর দিয়ে আমি কি করতে পারবো, কনভেনশনাল জেনারেটর দিয়ে আমি এখানে আসলে টারবাইনের যে পাওয়ারটা সেখান থেকে আমি ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো। তাহলে দেখা গেল যে দুইটা মেথডেরই কিছু সুবিধা আছে, কিছু সমস্যা আছে। তো আজকের এই ক্লাসে আমরা যেটা দেখাচ্ছি ছবিতে সেটা হচ্ছে ডাইরেক্ট কাপলিং। তো ডাইরেক্ট কাপলিং যেহেতু আছে, কাজে সেভাবে আলোচনাটা সামনে এগিয়ে নিয়ে যায়। তো সুবিধা এবং অসুবিধা সবগুলো আলোচনা হলো। তো আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে যে কোনো সময় জোরে বাতাস ফ্লো হতে পারে অথবা ঝড় উঠতে পারে। যদি ঝড় ইত্যাদি ওঠে তখন এটার রোটেশনটা অনেক বেড়ে যায়, তাহলে আরপিএমটা অনেক বড় হয়ে যায়। আমি বড় করে আরপিএম লিখে রাখলাম, আর ইএম, তার মানে অনেক জোরে জোরে এটা ঘুরতেছে, এবং বেশি জোরে ঘুরলে যেটা হবে এটার আরপিএমটা যেখানে 25 লিমিট করে দেওয়া আছে সেখানে হয়তো 100 আরপিএম হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। জেনারেট ভোল্টেজ যেটা, ঠিক আছে, ইএমএফ যেটা, এই ইএমএফটা হয়ে যাবে এক্সেসিভ হাই। এক্সেসিভ হাই এর ফলে ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে, আরো নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এসবের কারণে আমাদেরকে এখানে একটা মেকানিক্যাল ব্রেক একটা বসাতে হয়। তো আমরা দুই রকম ব্রেকের কথা জেনেছি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রেকিং, একটা হচ্ছে মেকানিক্যাল ব্রেকিং। যেহেতু এটা এখন অ্যাবনর্মাল অপারেশন হচ্ছে, অর্থাৎ ঝড় বা ইত্যাদি খুব বড় আকারে দেখা দিছে, সেই কারণে আমাদের এই মেকানিক্যাল ব্রেকের মাধ্যমে কি হয়, ব্রেক শুধুটাকে এভাবে করে চাপাই নিয়ে আসা হয় এদিকে। ব্রেক শুগুলোকে যখন স্প্রিং এর মাধ্যমে এভাবে করে চাপ দেওয়া হয় তখন এখানে কি হয়ে যায়, এখানে ফ্রিকশন তৈরি হয়। ফ্রিকশন তৈরি হওয়ার কারণে এখানে যে শ্যাফটটা আছে, শ্যাফটের স্পিডটা আস্তে আস্তে কমে যায়। তো দুই রকম করা যায়, কমিয়ে দেওয়া যায় অথবা বন্ধ করে দেওয়া যায়। তো কমিয়ে দিলে আমরা সেখান থেকে কিছু ইলেকট্রিসিটি পাবো, আর বন্ধ করে দিলে ইলেকট্রিসিটি পাবো না, এটা সুবিধা। এবং এরপরে একটা পিচ ড্রাইভ লাগে। পিচ ড্রাইভের কাজটা একটু আমাকে এক্সপ্লেন করতে হবে। পিচ ড্রাইভ আর কিছুই না, পিচ ড্রাইভ মূলত হলো যে এখানে যে উইন্ড টারবাইনটা আছে, উইন্ড টারবাইনের যে ব্লেড আছে, এই ব্লেডের যে অ্যাঙ্গেলটা, এই ব্লেডটা কি এরকম অ্যাঙ্গেলে থাকবে, এরকম অ্যাঙ্গেলে থাকবে, নাকি এরকম অ্যাঙ্গেলে থাকবে, কি এরকম অ্যাঙ্গেলে থাকবে এই ব্লেডটা, সেটা পিচ নির্ণয় করা হয় এটার মাধ্যমে। তো পিচ ড্রাইভের কাজটা কি, পিচ ড্রাইভের কাজ হচ্ছে যে আমাদের এখানে যে উইন্ডের যে ফ্লো, এই ফ্লো তো সবসময় সমান থাকে না। উইন্ড ফ্লোটা কখনো কি হয়ে যায়, উইন্ড ফ্লো কখনো কম হয়, কখনো বেশি হয়, কখনো নানা রকম হয়। এই কম বেশি ফ্লো যখন হবে উইন্ডের, তখন মেকানিক্যাল পাওয়ার বা পিএম যেটা আছে সে পিএমটা ভ্যারি করে। এই পিএমটা যদি ভ্যারি করে তখন কি হয়ে যায়, এটার যে পাওয়ার যে জেনারেশনটা, পাওয়ার জেনারেশন বা পিজি যেটা, সেটার উপর একটা ইফেক্ট আসে। এইটাকে মিনিমাইজ করার জন্য আসলে পিচ ড্রাইভ দিয়ে পিচ অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করা হয়। পিচ অ্যাঙ্গেল কন্ট্রোল করার মাধ্যমে এখানে যে পাখাটা দেওয়া আছে, এই পাখাটাকে পিচ অ্যাঙ্গেল কন্ট্রোলের মাধ্যমে আসলে এখানে আমাদের পিচ অ্যাঙ্গেল কন্ট্রোলের মাধ্যমে তখন এটা ফিডব্যাকটা অ্যাডজাস্ট করা হয়। তো এই পুরো অংশটা না বললে আসলে ফিডব্যাকটা কিভাবে কাজ করে সেটা বলাটা ডিফিকাল্ট। আমি আস্তে আস্তে করে আগাই। তো প্রথম কেস হচ্ছে যে এখানে যে পাওয়ারটা প্রথমে পাওয়া যায় সেটা হচ্ছে সেটা একটা 3 ফেজ ইলেকট্রিক্যাল পাওয়ার পাওয়া যায়। আমরা অলরেডি পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিন পড়েছি। পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিন কিভাবে 3 ফেজ পাওয়ার প্রডিউস করে আমরা জেনেছি। তো সেরকম যদি একটা আমি বসাই এখানে, তাহলে কি হবে, সেখানে একটা 3 ফেজ ইএমএফ পাওয়া যাবে। তো এখানে এক ধরনের ব্রেকার দেওয়া আছে। এই ব্রেকারের কাজটা হচ্ছে যে যদি কখনো অ্যাবনর্মাল অপারেশন হয়ে যায় অথবা যদি সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আমরা ব্রেকারটাকে অফ করে দিয়ে এটা ট্রিপ করে দেব। এটা হচ্ছে এটার কাজ। আর একটা কাজ হচ্ছে যে এখান থেকে এই অংশটুকু যে শেডেড অংশটা, এই শেডেড পার্টটা দ্বারা বোঝাচ্ছে উইন্ড টারবাইন কনভার্টার। And the total wind turbine converter consists of several power electronic devices. Number one is the power converter. That converts three-phase AC electrical power into DC electrical power. There could be a filter just like a capacitor or something like that. A filter capacitor CF could be there, or there could be an LC filter like this, or CLC filter like this, and there is an inverter. আর এখানে কি থাকবে, একটা পাওয়ার ইনভার্টার থাকবে। এই
পাওয়ার কনভার্টার এবং পাওয়ার ইনভার্টার যে কাজটা করবে সেটা হলো প্রথমে 3 ফেজ এসি পাওয়ার, পাওয়ার কনভার্টার converts the 3 phase AC electrical power into DC power, and if we plot the waveform of 3 phase, so we'll get the waveform like this. This is the VDC. So if you convert 3 phase electrical power into DC power, so we'll get the voltage like this. And the magnitude of this voltage could be high or low. It depends on the velocity of wind or the pitch angle and the speed or RPM of the wind turbine and the generator, and it will depend on so many factors. Whenever it converts DC power, then the DC power will again convert it into AC power, 3 phase AC power, with the aid of power inverter. তাহলে কি থাকবে এখানে, 3 ফেজ যে এসি পাওয়ারটা আছে, এই 3 ফেজ এসি পাওয়ার আবার এটা কনভার্ট করবে, কনভার্ট করার মাধ্যমে এখানে যে 3 ফেজ এসি পাওয়ারটা পাওয়া যাচ্ছিল কমার্শিয়াল ইউজের জন্য, আবার 3 ফেজ পাওয়ারটা আমরা এখানে পাবো। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আমাদের আগে 3 ফেজ এসি পাওয়ার সাপ্লাই ছিল, সেই 3 ফেজ এসি পাওয়ার সাপ্লাই থেকে আবার আমরা কি করলাম, ডিসি পাওয়ার সাপ্লাই আসলো, সেই ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আবারও আমরা 3 ফেজ এসি পাওয়ার সাপ্লাই আনলাম। তাহলে আমাদের কি লাভ হলো? লাভ হলো এটা যে এখানে যে পাওয়ার ফ্লোটা হচ্ছিল উইন্ডের, এটা ভেরি করে, কারণ হচ্ছে বাতাসের ফ্লোয়ের উপর আমাদের কোনো হাত নাই। উইন্ডের স্পিড যেটা, এই স্পিডটা হচ্ছে সবসময় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল স্পিড উইন্ডে থাকলে কি হবে, টারবাইনের স্পিডটা এটা ভ্যারিয়েবল হয়ে যাবে, অর্থাৎ ওমেগাটা হচ্ছে ভ্যারিয়েবল। ওমেগা ভ্যারিয়েবলে পিএম ভ্যারিয়েবল হবে, যার কারণে এখানকার যে ভোল্টেজটা তৈরি হবে ভি, ভোল্টেজটা এবং ফ্রিকোয়েন্সি এফ সবই কি হয়ে যাবে, সবই ভ্যারিয়েবল হয়ে যাবে। So we know that the variable voltage or frequency not suitable to drive any type of commercial load, or it is not suitable to transfer through a grid, or it could be transmitted to the grid. So there must be a power conditioning unit before it can be processed to the next level of usage. আমরা এটাকে পরবর্তী কোনো লেভেলে ইউজ করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, পাওয়ার কন্ডিশনিং করতে হবে। As a part of the power conditioning, this wind turbine converter is used here. এখানে উইন্ড টারবাইন কনভার্টারের মাধ্যমে আসলে কন্ডিশনিংটা করা হচ্ছে। তাহলে লাভের মধ্যে একটা যে এখানে যদি আমরা যাই, তাহলে আমি এখানে কন্ট্রোল ভোল্টেজ এবং কন্ট্রোল ফ্রিকোয়েন্সি আমি এখানে পাবো। কিভাবে পাবো? কারণ এখানে একটা কন্ট্রোল ব্লক দেওয়া আছে, এবং এই অংশটা কিভাবে কাজ করে ডিটেল আমরা আরো পরের ক্লাসে জানবো, যে এটা ভিএফডি বলা হয়। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের কাজটাই হচ্ছে যে আনকন্ট্রোল ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিটাকে সে কি করবে, কন্ট্রোল ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে সে কনভার্ট করবে। কিভাবে করবে তার জন্য আমাদের গোটা একটা ক্লাস আলোচনা করতে হবে, তো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এরপরে যখন সে কন্ট্রোল ভোল্টেজ এবং কারেন্ট পেলে, তখন একটা স্টেপ আপ ট্রান্সফরমার লাগবে। এখানে স্টেপ আপ ট্রান্সফরমার কেন লাগবে সবাই আমরা জানি, যে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজগুলো অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে, 132 কেভি হয়ে থাকে, অথবা ডিস্ট্রিবিউশন লাইনগুলো 33 কেভি হয়ে থাকে, এগুলো অনেক অনেক ভোল্টেজ আর কি। তো ডাইরেক্ট একটা জেনারেটর থেকে এত ভোল্টেজ তৈরি করা হয় না, এবং এখানকার যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে, the power electronic device cannot handle that amount of voltage or current, whatever. There is a limitation, and there is a voltage rating and current rating, power rating, everything. So matching with all the parameters, we have to select the trans ratio. We have to select a step of transformer with proper trans ratio to transmit the power into the grid. এই ছিল আমাদের আসলে কমপ্লিট স্কিমেটিকটা, এবং এখানে যদি কোনো রকম ফল্ট হয় তাহলে এটা বন্ধ করার জন্য একটা সুইচ গিয়ার দেওয়া আছে, মিডিয়াম ভোল্টেজ সুইচ গিয়ার বলা হচ্ছে। আর যদি জেনারেটর সাইডে কোনো প্রবলেম হয় তাহলে আমরা এই সুইচটাকে অফ করে দিতে পারি, আর এইটা যদি অফ করে দিই তাহলে সেটা জেনারেটর থেকে গ্রিডকে সেপারেট করে দিল। অর্থাৎ এটা হচ্ছে একটা আইসোলেশন ব্রেকারের মতো, যে ব্রেকারের এই পাশে থাকলো জেনারেশন আর এই পাশে থাকলো গ্রিড। It is placed in between the generation side and grid side. তাহলে এই হলো আমাদের ওভারঅল যে ব্লক ডায়াগ্রাম। এখানে বেশ কিছু কথা এখনো রয়ে গেছে, যদি আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে, আমরা এগুলো পরের ক্লাসে জানবো, এবং কিভাবে ভিএফডিটা কাজ করে সেটা সম্পর্কে আমরা পরের ক্লাসে ডিটেইল জানবো। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আর সিআরকে অ্যাটেন্ডেন্স নিয়েছো সবার? জি স্যার। If you have any question, you can ask me if you have confusion. And I hope that the explanation is quite simple to understand. এটা সম্পর্কে তোমরা হয়তো আগেও জেনেছো, উইন্ড টারবাইন বা সোলার সম্পর্কে। আজকে জাস্ট একটু আমরা একাডেমিক ভাবে জানলাম।
সো থ্যাঙ্কস ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস, হোপ টু সি ইউ টুমরো। আর সিআর কে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা বাকি সব সিআরদের সাথে যোগাযোগ করেছি তোমাদের কুইজের জন্য। তো তোমরা তোমাদের সুইটেবল ডেট দেখে কুইজ 2 বা কুইজ 3 এর ডেটটা একটু ঠিক করে আমাকে জানাও, তোমাদের যে সময় কনভেনিয়েন্ট হয়। অন্যান্য ক্লাস তারপরে কুইজ সব দিক মাথায় রেখে একটা সুইটেবল ডেটে তোমরা কুইজ 2 এবং কুইজ 3 এর একটা ডেট আমাকে জানাও, ঠিক আছে? আর আমাদের হয়তো সপ্তাহ 2 লাগবে এখানকার যে বাকি অংশটুকু সিলেবাসে আছে সেটুকু শেষ করতে। তো আশা করি এর মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। আর বাকি যে সপ্তাহটা থাকবে লাস্টের 2-1টা ক্লাস আমরা একটু রিভিউ করব। রিভিউ ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা ডিজাইন রিলেটেড ইস্যুগুলো নিয়ে ডিসকাস করব। তো থ্যাঙ্কস ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। তো সিআর তার এটা দায়িত্ব থাকলো, তোমরা সবার সাথে যোগাযোগ করে আমাকে কুইজ 2 এবং কুইজ 3 এর ডেটটা একটু জানিও, আমরা সেভাবে করে আগাবো সামনে। তো ঠিক আছে, বেস্ট অফ লাক, হোপ টু সি ইউ দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।